এবার ইসরায়েল ও মার্কিন রণতরীতে ইরান সমর্থিত হুতিদের দফায় দফায় হামলা, পারমাণবিক যুদ্ধজাহাজ কেন পাঠাচ্ছেন ট্রাম্প? এরদোয়ান বিরোধী আন্দোলনে এখনো উত্তাল তুরস্ক, বিরোধীদের দমন করে ক্ষমতায় টিকে থাকতে পারবেন কি তুর্কি প্রেসিডেন্ট? নিজের সিদ্ধান্ত নিয়ে কাজ করে বিশ্বে ঝড় তুলেছে চীনের তৈরি মানুষ। কি এই মানুষ, কেন একে ঘিরে এত আলোচনা? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবার ইসরায়েলের প্রধান বিমানবন্দর ও মার্কিন রণতরী লক্ষ্য করে দফায় দফায় মিসাইল হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি যোদ্ধারা। তেল আবিব ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানালেও ইয়েমেনি যোদ্ধাদের দাবি হামলা সফল হয়েছে। এছাড়া রেড সিতে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীতেও সফল হামলা চালানোর দাবি করেছে তারা। গাজায় আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত রাখার হুমকি দিয়েছেন হুথিরা। এমন পরিস্থিতিতে রেড সিতে পারমাণবিক বিমানবাহী রণতরী মোতায়েনের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হিজল জোবায়েরের ডেস্ক রিপোর্ট। ৪৮ ঘন্টার মধ্যে ৩ বার ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধা হুতিরা। ২১ মার্চ রাতে দেশটির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ানে নতুন করে হামলা চালায় তারা। এ সময় তেল আবিব, জেরুজালেম ও সংলগ্ন এলাকায় সতর্কতা সাইরেন বাজতে থাকে। অব্যাহত হামলা চালিয়ে ইসরায়েলের আকাশপথ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে প্রতিরোধ গোষ্ঠী। বেন গুরিয়ানকে অনিরাপদ ঘোষণা করে তারা যাত্রী, এয়ারলাইন্স ও সংশ্লিষ্টদের ওই বিমানবন্দর ব্যবহার না করতে জোরালো সতর্কতা জানিয়েছে। শনিবার ছোড়া ক্ষেপণাস্ত্র সফলভাবে বেন গুরিয়ানে আঘাত হেনেছে বলে দাবি করেছে ইয়েমেনি যোদ্ধারা। তাদের মুখপাত্র জানান, গাজায় পুনরায় ইসরায়েলি ধ্বংসযজ্ঞ শুরুর প্রেক্ষাপটে ফিলিস্তিন 2 হাইপারসনিক মিসাইল দিয়ে সর্বশেষ হামলা চালানো হয়েছে। গাজায় ইসরায়েলি হামলা বন্ধ না হওয়া পর্যন্ত প্রতিরোধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি। আগামীতে হামলা আরও বাড়বে বলেও জানানো হয়। এদিকে ইয়েমেনিদের ছোড়া মিসাইল প্রতিহত করার দাবি জানিয়েছে ইসরায়েল। ইসরায়েলের আকাশপথে ঢোকার আগেই সেটি ধ্বংস করা হয় বলে জানায় তারা। তবে মিসাইলের ধ্বংসাবশেষ গিয়ে পড়ে হেব্রনের দাহারিয়া এলাকায়। এদিকে রেড সিতে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানে সিরিজ হামলার কথা জানিয়েছে ইয়েমেনি যোদ্ধারা। এ নিয়ে টানা ৬ দিনে ৬ বার ট্রুম্যানের আওতাধীন জাহাজ বহরে হামলা হলো। সর্বশেষ হামলা সফল হয়েছে বলে দাবি প্রতিরোধ গোষ্ঠীর। ১৫ই মার্চ রাতে ইয়েমেনে সবচেয়ে বড় হামলা চালান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাজধানী সানা ও সাদা প্রদেশ সহ বিভিন্ন স্থানে প্রায় ৪০টি বিমান হামলায় নারী, শিশুসহ প্রাণ হারান অন্তত ৩২ জন, আহত হন শতাধিক। সেই হামলার জবাবে এসব পাল্টা হামলা হচ্ছে উল্লেখ করে প্রতিরোধ গোষ্ঠীর পক্ষ থেকে বলা হয়, বেশ কিছু ড্রোনের সাহায্যে একাধিক জাহাজ লক্ষ্য করে সর্বশেষ অভিযান পরিচালিত হয়েছে। অন্যদিকে মার্কিনিরা ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়েও যোদ্ধাদের মোকাবেলা করতে পারছে না বলে জানায় তারা। এদিকে ইউএসএস ট্রুম্যান লক্ষ্য করে ইয়েমেনিদের ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে পরমাণু শক্তিচালিত একটি বিমানবাহী রণতরী মোতায়েনের নির্দেশ দিয়েছেন ট্রাম্প। তার সাথে থাকবে F-35 যুদ্ধবিমান। ট্রুম্যানের সাথে যোগ দেবে ইউএসএস কার্ল ভিনসন নামে ওই জাহাজ। ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের নিশ্চিহ্ন করে দেওয়ার হুঁশিয়ারি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। একই সাথে ইরানকে সতর্ক করে বলেছেন তারা যেন এই গোষ্ঠীকে মদদ না দেয়, অন্যথায় চরম মাশুল দিতে হবে। মার্কিন ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেট জানান, রেড সিতে হামলা বেড়ে চলায় 2টি বিমানবাহী রণতরী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কার্ল ভিনসন বর্তমানে ইস্ট চায়না সিতে অবস্থান করছে। 2-3 সপ্তাহের মধ্যে এটি মধ্যপ্রাচ্যে পৌঁছাবে। এদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের 2টি বিমানবাহী যুদ্ধজাহাজ মোতায়েনের এই বিষয়টিকে বিশেষ তাৎপর্যের সাথে দেখছেন বিশ্লেষকরা। ইরান ও তাদের মিত্র ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠীকে সামরিক চাপে ফেলতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে অভিমত তাদের। এর মধ্য দিয়ে ট্রাম্প একটি জোরালো বার্তা দিতে চাইছেন। হিজল জোবায়ের, বাংলা ভিশন। তুরস্কের জনপ্রিয় মেয়র এক্রেম ইমামোগলুকে গ্রেফতারের পর থেকে শুরু হওয়া আন্দোলনে এখনও উত্তাল তুরস্কের রাজপথ। 2 দশকেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা এরদোয়ানের বিরুদ্ধে ফুঁসে উঠছে লাখো বিক্ষোভকারী। বিরোধীদের অভিযোগ, নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে জনপ্রিয় মেয়র ইমামোগলুকে আটক করা হয়েছে। মিডিয়া নিয়ন্ত্রণ, বিরোধীদের দমন, বিচার বিভাগে হস্তক্ষেপ করার মধ্য দিয়ে এরদোয়ান কি টিকে থাকতে পারবেন ক্ষমতায়? এই আন্দোলন কি তুরস্কের ক্ষমতার পালাবদলের ইঙ্গিত দিচ্ছে, নাকি এরদোয়ান এবারও শক্ত হাতে সব সামাল দেবেন? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট।
জনরোষের বিস্ফোরণে জ্বলছে তুরস্ক। গত 2 দশকের বেশি সময় ধরে দেশটির ক্ষমতায় থাকা নেতা রিসেপ তাইয়েপ এরদোয়ানের বিরুদ্ধে রাজপথে নেমেছে ক্ষুব্ধ জনতা। বিক্ষোভে উত্তাল রাজধানী আঙ্কারা, ইস্তাম্বুল সহ দেশের বিভিন্ন শহর। একসময় যিনি জনগণের নায়ক ছিলেন, সেই এরদোয়ান কি এখন হারছেন স্বৈরশাসক হওয়ার পথে? ইস্তাম্বুলের জনপ্রিয় মেয়র এক্রেম ইমামোগ্লুর গ্রেফতার কি তুর্কি প্রেসিডেন্টের জন্য সর্বনাশের সংকেত, নাকি এটি আরও কঠোর শাসনের সূচনা? বিরোধীদের দমন, বিচার বিভাগকে নিয়ন্ত্রণ, মিডিয়ায় কঠোর হস্তক্ষেপের মধ্য দিয়ে এরদোয়ান কি পারবেন নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে? এরদোয়ানের বিপক্ষ শিবির যখন আনুষ্ঠানিকভাবে ইমামোগ্লুকে প্রেসিডেন্ট প্রার্থী ঘোষণা করতে যাচ্ছিল, ঠিক তখনই অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে দেশটির পুলিশ। শ্বাসরুদ্ধকর এই ঘটনাকে বিরোধীরা দেখছেন এরদোয়ানের ক্ষমতা টিকিয়ে রাখার চক্রান্ত হিসাবে। সমালোচকরা বলছেন, ইমামোগ্লুর ক্রমবর্ধমান জনপ্রিয়তায় আতঙ্কিত হয়ে উঠছেন এরদোয়ান। বিশ্লেষকদের ধারণা, এই গ্রেফতারের ঘটনা একটি রাজনৈতিক নাটক। এর মধ্য দিয়ে শুধুমাত্র আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন নয়, বরং সংকটের মুখে পড়বে তুরস্কের গণতান্ত্রিক ভবিষ্যৎ। 2003 সাল থেকে তুরস্কের শীর্ষ ক্ষমতায় রয়েছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। তার শাসনে দেশটি অর্থনৈতিকভাবে এগিয়েছে। কৌশলী পদক্ষেপে নিয়ন্ত্রণে এসেছে কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের তৎপরতা। 2016 সালে তার ডাকে সাড়া দিয়ে সেনা অভ্যুত্থান চক্রান্ত বানচাল করে দেয় জনতা। এত কিছুর পরেও সমালোচকরা বলছেন, গত কয়েক বছর ধরে তুরস্কে ধীরে ধীরে সংকুচিত হয়েছে গণতন্ত্র। মিডিয়া নিয়ন্ত্রণ, বিরোধীদের দমন, বিচার বিভাগে হস্তক্ষেপ, এসবের মাধ্যমে তিনি শক্তিশালী শাসক হয়ে উঠেছেন। তবে দেশটির চলমান অর্থনৈতিক মন্দা, উচ্চ মূল্যস্ফীতি এবং রাজনৈতিক প্রতিপক্ষের শক্তিশালী হয়ে ওঠার মতো নানা কারণে এবার কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছেন এরদোয়ান। 2019 সালে ইস্তাম্বুলের মেয়র নির্বাচনে সরকার সমর্থিত প্রার্থীকে হারিয়ে আলোচনায় আসেন এক্রেম ইমামোগ্লু। সেই সময় ভোট বাতিল করেও পুনর্নির্বাচনে তাকে আটকাতে পারেনি সরকার। এরপর থেকে তার বিরুদ্ধে শুরু হয়েছে একের পর এক প্রশাসনিক ও বিচারিক তদন্ত। সম্প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার 1990 সালের ডিগ্রি বাতিল করেছে, যার কারণে শেষ পর্যন্ত বন্ধ হতে পারে ইমামোগ্লুর প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার পথ। বিশ্লেষকদের মতে এসব কিছুই সরকারপন্থীদের পরিকল্পিত ষড়যন্ত্র। এক্রেম ইমামোগ্লুর গ্রেফতারের প্রতিবাদে দেশজুড়ে ছড়িয়ে পড়ছে আন্দোলন। বিরোধীরা তাকে প্রার্থী হিসাবে চূড়ান্ত করার ঘোষণা দিয়েছে। তবে কঠোর অবস্থান নিয়েছে এরদোয়ানের সরকার। দেশটিতে নিষিদ্ধ করা হয়েছে জনসমাগম, সোশ্যাল মিডিয়ায় আরোপ করা হয়েছে সরকারি নিয়ন্ত্রণ। এখন প্রশ্ন হলো, কত দূর যাবে এই আন্দোলন? এরদোয়ান কি আগের মতো সামাল দিতে পারবেন উত্তাল পরিস্থিতি, নাকি জনতার রোষে এবার টলে যাবে তার শাসন ব্যবস্থা? সেদিকে থাকবে আন্তর্জাতিক মহলের নজর। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। 2024 সালকে অভিবাসন প্রত্যাশীদের জন্য সবচেয়ে বিপজ্জনক বছর হিসেবে অভিহিত করেছে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থা IOM। বছরটিতে বিশ্বজুড়ে বিভিন্ন অভিবাসন রুটে অন্তত 8,938 জন অভিবাসন প্রত্যাশী প্রাণ হারিয়েছে। এর মধ্যে শুধু এশিয়া মহাদেশে কমপক্ষে 2,778 জন অভিবাসী মারা গেছেন। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। একটু ভালো থাকার আশায় জীবনের ঝুঁকি নিয়ে এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে মানুষ। দুর্গম পর্বতমালা আর ঝঞ্ঝা বিক্ষুব্ধ সাগর পাড়ি দিতে হয় তাদের। অনেকে গন্তব্যে পৌঁছেন, অনেকে হার মানতে হয় মৃত্যুর কাছে। অভিবাসন প্রত্যাশীদের জন্য সবচেয়ে বিপজ্জনক বছর ছিল 2024। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থা IOM এর হিসাব অনুযায়ী ওই বছরটিতে বিশ্বের সর্বোচ্চ সংখ্যক অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়। সংখ্যাটি প্রায় 9,000 ছুঁই। 2023 সালের তুলনায় 2024-এ প্রাণহানির সংখ্যা 200 জন বেশি। IOM এর মিসিং মাইগ্রেন্ট প্রজেক্ট অনুসারে 2024 সালে শুধু এশিয়া মহাদেশেই কমপক্ষে 2,778 জন অভিবাসন প্রত্যাশী মারা যায়। সংখ্যাটি 2023 সালের চেয়ে 624 জন বেশি। মৃতের হিসাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভূমধ্যসাগর। 2,452 জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয় ভূমধ্যসাগরীয় অঞ্চলে। অভিবাসন রুটে মৃত্যুর তৃতীয় সর্বোচ্চ সংখ্যা আফ্রিকায় রেকর্ড করা হয়েছে। আফ্রিকায় 2,242 জনের প্রাণহানি হয়েছে। এই সংখ্যা আরও অনেক বেশি হতে পারে ধারণা করছে জাতিসংঘ। IOM 2014 সাল থেকে অভিবাসন প্রত্যাশীর মৃত্যুর হিসাব রেখে আসছে। সেই হিসেবে এখন পর্যন্ত 74,000-এর বেশি অভিবাসী মারা গেছে বা নিখোঁজ রয়েছে।
শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। ইসরায়েলের নৃশংস হামলায় ফিলিস্তিনিদের গাজায় প্রতিদিনই মারা যাচ্ছে শিশুরা। একটি জাতির অস্তিত্ব ধ্বংস করতে প্রথমেই শিশুদেরকে টার্গেট করছে ইসরায়েলিরা। বর্তমানে ইসরায়েলি হামলার সবচেয়ে বড় শিকার হচ্ছে ফিলিস্তিনি শিশু, কিশোর এবং তরুণেরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ফিলিস্তিনি জনগণের সংগ্রাম, সংস্কৃতি ও স্বাধীনতার আকাঙ্ক্ষার কথা নিজের কবিতায় গভীর আবেগে ফুটিয়ে তুলতেন প্রখ্যাত ফিলিস্তিনি কবি মাহমুদ দারবিশ। তিনি তার কবিতায় লিখেছেন, আজকের দিনটি আগামীর দিনের থেকে হয়তো ভালো, কেবল মৃত্যুগুলোই আজ নতুন। প্রতিদিনই জন্ম নেয় যে নতুন শিশুরা, তারা ঘুমোতে যাওয়ার আগেই ঘুমিয়ে পড়ে মৃত্যুর মধ্যে। তাদের গণনা করা মূল্যহীন। সব বাবা মায়ের জন্যই পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ নিজের সন্তানের মরদেহ বহন করা, আর এই ভয়াবহ কাজটি প্রতিদিনই করতে হয় ফিলিস্তিনিদের। ইসরায়েলি হামলার মূল টার্গেটই থাকে মূলত ফিলিস্তিনি শিশু, কিশোর ও তরুণেরা। সম্প্রতি গাজে ইসরায়েলের যে হামলা হয়েছে তাও এর ব্যতিক্রম নয়, আর তাদের কাছে তো এটি শুধুমাত্রই একটি অভিযান। এবারের ইসরায়েলি হামলায় পশ্চিমা দেশগুলোর প্রতিক্রিয়া আগের মতোই ছিল। তারা বরাবরই ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়ে হামলাগুলোকে যথাযথ বলার চেষ্টাই করে থাকে। সে সাথে যুদ্ধবিরতি বা শান্তির আহ্বান তুলতে তাদের থাকে অনীহা। এসব দেশ প্রায় মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি উপেক্ষা করে নিজেদের রাজনৈতিক ও কৌশলগত স্বার্থের জন্য এমন পরিস্থিতি অব্যাহত রাখতে চায়। ফলে মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনের চেষ্টাগুলো ক্ষতিগ্রস্ত হয় ও পাশবিকতা বাড়তেই থাকে। সাম্প্রতিক বছরগুলোতে পবিত্র রমজান মাসের শেষের দিকে গাজায় ব্যাপক আক্রমণ চালিয়ে থাকে ইসরায়েল। ইসরায়েলি হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে যায় গাজা শহর। এসব হামলায় প্রাণ হারিয়েছে হাজারো ফিলিস্তিনি। নিহতদের অধিকাংশই ছিল শিশু। ইসরায়েলি হামলায় একসঙ্গে এত ফিলিস্তিনি শিশুর মৃত্যু স্মরণকালে আর ঘটেনি। এদিকে ইসরায়েল যুদ্ধাপরাধ করছে এবং এটির তদন্ত হওয়া প্রয়োজন বলেও দাবি জানিয়ে আসছে বিশ্ব মানবাধিকার সংস্থা ও অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো। তবে প্রশ্ন থেকে যায়, এমন এক বিশ্বে ইসরায়েলের বিচার করবে আসলে কে? ইসরায়েলি হামলার বিরুদ্ধে গাজাবাসীর প্রতি সমর্থন জানিয়ে বিশ্বজুড়ে অনেক মানুষই প্রতিবাদে নেমেছে। মুসলিম দেশগুলো ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ডেনমার্ক ও ফ্রান্সের মতো দেশগুলোতে হাজারো বিবেকবান মানুষেরা রাস্তায় নেমে এসেছে। অনেকে ইসরায়েলি দূতাবাসের সামনে জমায়েত করেছেন। তবে বিশ্ব মোড়ল ও পশ্চিমাদের সুবিধাভোগীদের কাছ থেকে তেমন কোনো প্রতিবাদ দেখা যায়নি, শুধু উদ্বেগ প্রকাশ করা ছাড়া। এবারও আরব দেশগুলোর প্রতিক্রিয়া খুব একটা চোখে পড়ার মতো ছিল না। তবে কেন ফিলিস্তিনিদের প্রতি এমন আচরণ করে থাকে আরব বিশ্ব? বেশ কিছু আরব দেশ এখন বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে ইসরায়েলকে সরাসরি স্বীকৃতি দেওয়ার পথে এগিয়ে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টাতেই এটি শুরু হয়। এদিকে দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের ভূমিতে অবৈধ দখলদারি করছে ইসরায়েল। ধীরে ধীরে ফিলিস্তিনের অধিকাংশ ভূখণ্ডই দখল করে নিয়েছে তারা। একটি স্বাধীন রাষ্ট্রের উপর এমন দখলদারি ও আক্রমণ পৃথিবী জুড়ে কখনোই গ্রহণযোগ্য হয়নি। এছাড়া ফিলিস্তিন প্রসঙ্গে পশ্চিমা মিডিয়াগুলোর একপেশে মনোভাব নতুন কিছু নয়। যদিও ফিলিস্তিন ছাড়া অন্যান্য বিষয় নিয়ে পশ্চিমা মিডিয়াগুলো সাধারণত বেশ সোচ্চার থাকে, ফিলিস্তিনি শিশুদের বিষয়ে সেই ধরনের মানবিকতা খুব কমই দেখা যায়। ইসরায়েলি হামলায় গাজায় এত বেশি শিশু নিহত হয়েছে, অথচ তাদের অধিকাংশেরই নাম জানা যায়নি। ভবিষ্যতে হয়তো ইসরায়েলি আক্রমণে আরও ফিলিস্তিনি শিশুর রক্তে ভূমি সিঁথিয়ে যাবে। একটি জাতির অস্তিত্ব শেষ করতে হলে সে জাতির শিশুদেরকেই প্রথম টার্গেট করা হয়, এটা সবারই জানা। তবে ফিলিস্তিনি নারীরা তাদের সন্তানদের রক্ষার জন্য কতটা দৃঢ় প্রতিজ্ঞ তা সবার কাছেই স্পষ্ট। যে ফিলিস্তিনি নারীরা নিজেদের সন্তানের মরদেহ কাঁধে বহন করে থাকেন, তারা এক একটি সাহসী অবিচল প্রজন্মই জন্ম দিয়ে থাকেন। মাহমুদ দারবিশও তার কবিতায় বলেছেন, আমাদের এই ভূমি বন্ধা নয়, প্রতিটি ভূমির রয়েছে একটি জন্মক্ষণ, প্রতিটি সকালেই রয়েছে বিপ্লবের জন্য প্রতিশ্রুতি। ইফাত জাহান, বাংলা ভিশন। মাহে রমজান শুধু একটি নির্দিষ্ট সময় পানাহার থেকে বিরত থাকার মাস নয়, এটি সংস্কৃতি, ঐতিহ্য ও ভ্রাতৃত্বের অনন্য এক দৃষ্টান্ত। মধ্যপ্রাচ্যের সুগন্ধি মশলাদার খাবার, দক্ষিণ এশিয়ার বাহারি ইফতার, আফ্রিকার উষ্ণ আতিথেয়তা বা ইউরোপ আমেরিকার মুসলিম কমিউনিটির সংহতি, প্রতিটি অঞ্চলের রমজান পালন আলাদা আলাদা গল্প বলে। এ নিয়ে ধারাবাহিক আয়োজন দেশে দেশে রমজান। এবারের পর্বে তুরস্ক নিয়ে বিস্তারিত জানাচ্ছেন হাফিজুল ইসলাম।
সুপ্রাচীন সভ্যতার দেশ তুরস্ক। ওসমানিয়া সালতানাতের স্মৃতিবিজড়িত এই দেশ ধারণ করে আছে ধর্মীয় ও সাংস্কৃতিক উত্থান পতনের দীর্ঘ এক ইতিহাস। প্রায় লাখখানেক মসজিদের দেশ তুরস্কে রমজান পালিত হয় রাজকীয় মহিমায়। তুরস্কে সাহরি ও ইফতারের আয়োজন হয় নিজস্ব আমেজে। তুর্কি ভাষায় রোজাকে বলা হয় অরুজ। বহুদিনের ঐতিহ্য অনুসারে ইফতারের সময় খেজুরের পরিবর্তে জলপাই দিয়ে রোজা ভাঙেন এখানকার মুসলমানরা। সাথে থাকে নানা রকম জুস আর সুন্নতি ফল, তাজা খেজুর। উসমানীয় ঐতিহ্যের অংশ হিসাবে তুর্কি দস্তরখানে থাকে রামাজান পিদে নামের এক ধরনের রুটি। রাজকীয় খাবার রমজান কিবাবি স্থানীয়দের কাছে বেশ প্রিয়। পেস্ট্রি, পুডিং, মিষ্টি হালুয়া ও জলপাই তেল তুর্কি মেনুর নিয়মিত পদ। রোজায় এখানকার দোকানে দোকানে পড়ে বাকলাভা বিক্রির ধুম। ঘরে তৈরি কাশকাভাল, পনির ও সবজি আচারের মতো হালকা খাবার প্রাধান্য পায় তুর্কি ইফতারে। মাগরিবের নামাজের পর খাওয়া হয় চোরবা নামের এক বিশেষ ধরনের স্যুপ। সাথে থাকে পিঠা, শাকসবজি আর মশলাদার গরুর মাংসের আইটেম পাস্তিরমা। ইফতারিতে তুর্কিদের পাতে আরও থাকে মিষ্টি কুমড়া থেকে তৈরি মিষ্টি জাতীয় খাবার কাবাক তাতলিশি। রমজান মাসে তুরস্কের সবচেয়ে সুন্দর দৃশ্য হচ্ছে রাস্তায় ইফতারের আয়োজন। পরিবার পরিজন সবাইকে নিয়ে ইফতার করতে বসেন তুরস্কবাসী। রমজান উপলক্ষে সাজানো হয় এখানকার মসজিদগুলো। সাহরির সময় মুসল্লিদের ঘুম ভাঙাতে ঐতিহ্যবাহী অটোমান পাঞ্জাবি ও টুপি পরে ঢোল পিটিয়ে প্রার্থনা সঙ্গীত গায় অল্প বয়সী কিশোরের দল। তুরস্কে সেহরি ও ইফতারের সময় জানান দেয়া হয় কামানের গোলার শব্দে। এশিয়া ও ইউরোপের দরজা হিসাবে পরিচিত তুরস্ক রাষ্ট্রীয়ভাবে সেকুলার হলেও পবিত্র রমজানে মর্যাদা আর মহান আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশের সর্বোচ্চ চেষ্টা করেন দেশটির মুসলমানরা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই, চ্যাটবট, চ্যাটজিপিটি এবং ডিপসিককে টেক্কা দিয়ে প্রযুক্তি বিশ্বে নতুন করে ঝড় তুলেছে চীনের তৈরি শতভাগ অটোনোমাস এআই এজেন্ট মানুষ। নতুন এই সিস্টেমটি নিজেই সিদ্ধান্ত নিয়ে কাজ করতে পারবে। সম্প্রতি চীনের মনিকা নামের একটি স্টার্টআপ পরীক্ষামূলকভাবে এআই এজেন্টটি উন্মুক্ত করেছে। বিস্তারিত শুভ ইসলামের ডেস্ক রিপোর্টে। প্রযুক্তি বিশ্বে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে প্রতিদিনই বড় পরিবর্তন ঘটছে। এর দখলদারিত্ব নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলছে তুমুল প্রতিযোগিতা। বিশ্বে একের পর এক নতুন প্রযুক্তি নিয়ে এসে আলোড়ন সৃষ্টি করছে চীন। গত জানুয়ারি মাসে বাজারে উন্মুক্তের পরই বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রতিষ্ঠান ডিপসিকের তৈরি ডিপসিক এআই মডেল। সম্প্রতি আবারও বাজারে এসেছে চীনের তৈরি এক অসাধারণ কৃত্রিম বুদ্ধিমত্তা সিস্টেম মেনাস। এটি শুধুই এআই নয়, শতভাগ অটোনোমাস একটি এজেন্ট যা নিজেই সিদ্ধান্ত নিতে এবং কাজ করতে সক্ষম। প্রযুক্তি দুনিয়ায় নতুন ঝড় তুলেছে এর আত্মপ্রকাশ। ব্যবহারকারীর মনে এখন প্রশ্ন, এটি কিভাবে কাজ করে, কি কি করতে পারে এবং ভবিষ্যতে আমাদের জীবনে এর প্রভাব কি। এআই এজেন্টটি স্বাধীনভাবে চিন্তা ও সিদ্ধান্ত নিতে সক্ষম হয় এরই মধ্যে প্রযুক্তি বিশ্বে আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এর ফলে কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় যুক্তরাষ্ট্রের আধিপত্যকে হুমকির মুখে ফেলেছে চীন। নির্মাতা প্রতিষ্ঠানের দাবি, মেনাস বিশ্বের প্রথম স্বয়ংসম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা এজেন্ট, কারণ এটি বিভিন্ন বিষয়ে স্বাধীনভাবে চিন্তা ও পরিকল্পনা করতে পারে, পাশাপাশি পূর্ণাঙ্গ ফলাফল সরবরাহ করতে পারে। ফলে এআই এজেন্টের মাধ্যমে সহজেই ভ্রমণের পরিকল্পনা প্রণয়ন, শেয়ার বাজার বিশ্লেষণ, শিক্ষকদের জন্য ইন্টারঅ্যাক্টিভ শিক্ষাক্রম তৈরি এবং বিভিন্ন বীমা নীতির তুলনামূলক বিশ্লেষণ করা সম্ভব। জানা গেছে, মেনাস নামের এই এজেন্টটি বাস্তব যে কোনো সমস্যার সমাধান করতে সক্ষম। শুধু তাই নয়, এআই এজেন্টটি কাজে লাগিয়ে বিভিন্ন কাজের পাশাপাশি সহজেই বিভিন্ন প্রতিষ্ঠানের কাজের ধরন অনুযায়ী ওয়েবসাইটও তৈরি করা সম্ভব। এরই মধ্যে অনলাইনে এআই এজেন্টটির একাধিক ভিডিও প্রকাশ করা হয়েছে। প্রকাশের পরপরই ভিডিওগুলো প্রযুক্তিপ্রেমীদের কাছে ব্যাপকভাবে জনপ্রিয়তা অর্জন করেছে। মেনাস এআই এজেন্টের নির্মাতা প্রতিষ্ঠান মনিকা জানিয়েছে, মেনাস এআই এজেন্ট বিভিন্ন জটিল কাজ করতে পারে। ব্যবহারকারীর পছন্দ ও প্রয়োজন অনুযায়ী নিজেকে ক্রমাগত উন্নত করতে সক্ষম এই সিস্টেম। এআই এজেন্টটি এরই মধ্যে জিআই এআইএ বেঞ্চমার্কে ওপেন এআই এর ডিপ রিসার্চের তুলনায় ভালো ফলাফল প্রদর্শন করেছে।
2023 সালে চীন ডিপসিক নামে একটি এআই মডেল প্রকাশ করেছিল, যা ওপেন এআই এর GPT-4 এর প্রতিযোগী হিসেবে দেখা যায়। কিন্তু মেনাস এই ধাপটি ছাড়িয়ে গেছে, কারণ এটি শুধু ভাষার মডেল নয়, বরং সম্পূর্ণ স্বয়ংক্রিয় এআই এজেন্ট, যা স্বাধীনভাবে বাস্তব কাজ করতে পারে। এটি পশ্চিমা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন একটি চ্যালেঞ্জ তৈরি করেছে। এতদিন পর্যন্ত সিলিকন ভ্যালির কোম্পানিগুলো মনে করত এআই উন্নয়নের ক্ষেত্রে তাদের একচেটিয়া আধিপত্য থাকবে, কিন্তু মেনাসের উদ্ভাবন এই ধারণাকে পাল্টে দিয়েছে এবং চীনের প্রযুক্তিগত অগ্রগতি বিশ্বের সামনে তুলে ধরেছে। এআই প্রযুক্তি এখন আর শুধু একটি গবেষণার বিষয় নয়, বরং এটি বাস্তব জীবনে ব্যাপক প্রভাব ফেলতে শুরু করেছে। মানুষের মতো স্বয়ংক্রিয় এআই এজেন্টের উদ্ভাবন প্রযুক্তির ভবিষ্যৎকে নতুনভাবে রূপান্তরিত করবে এবং এটি বিশ্বের প্রতিযোগিতামূলক পরিবেশে নতুন এক ধারণা প্রতিষ্ঠা করবে। শুভ ইসলাম, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এ ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।